ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো স্টুডেন্টস? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আজকে আমি ক্লাস 7-এর চ্যাপ্টার 3 থেকে এক্সারসাইজের কোশ্চেন প্লাস ভেতরে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, তার উত্তর সমেত। তো চলো শুরু করি। প্রথমে যেটা প্রশ্ন আছে দেখো, নিচের নামগুলির মধ্যে কোনটি বাকিগুলির সঙ্গে মিলছে না তার তলায় দাগ দাও। ঠিক আছে, এটা কি আছে? নাড়ু, চোল, উর, নগরম। উত্তরটা হবে কি? চোল। আচ্ছা, পরটা দেখো, পরটা হচ্ছে অদন্তপুরী, বিক্রমসিং, নালন্দা, জগদ্দল, লখনৌতি। উত্তরটা হবে লখনৌতি। তারপরটাতে জয়দেব, ধীমান, বিট্টপাল, সন্ধ্যাকর নন্দী, চক্রপাণি দত্ত। উত্তরটা হবে চক্রপাণি দত্ত। লুইপাদ, অশ্বঘোষ, সরহপাদ, কানুপাদ। কোনটা হবে? অশ্বঘোষ। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যাই 2 নম্বরের কোশ্চেন। বিবৃতিগুলো কোনটা সঠিক তার তলায় তোমার দাগ দিতে হবে। তো কি আছে? বাংলার অর্থনীতি পাল সেন যুগে কৃষির উপর নির্ভর হয়ে পড়েছিল। কোনটা হবে? কোন বিবৃতিটা ঠিক বা ব্যাখ্যাটা? দ্বিতীয়টা। পাল সেন যুগে ভারতের পশ্চিম দিকে সাগরে আরব বণিকদের দাপট বেড়ে গিয়েছিল। দুইটা দেখো, দক্ষিণ ভারতে মন্দির ঘিরে লোকালয়ে বসবাস তৈরি হয়েছিল। উত্তরটা হবে একটা ব্যাখ্যা নাম্বার 1, রাজা অভিজাতরা মন্দিরকে নিষ্কর জমি দান করতেন বলে। থার্ড হচ্ছে, সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল, কারণ সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মকে প্রাধান্য দিতেন। ঠিক আছে, এবার আমরা কোশ্চেনের উত্তরগুলো দেখে নিই। দেখো, এটা প্রায় আসে তোমার টিকা হিসাবে ইউরোপে সামন্ততন্ত্র। পশ্চিম ইউরোপের খ্রিস্টীয় 9ম শতকে যে বিশেষ সামরিক ও রাজনৈতিক ব্যবস্থা উদ্ভব হয়েছিল তা সামন্ততন্ত্র নামে পরিচিত। ত্রিভুজাকৃতি সামন্ত সমাজের একেবারে উপর স্তরে ছিলেন কি? রাজা, মধ্যবর্তী স্তরে ছিলেন সামন্ত এবং উপসামন্তরা, এবং সর্বনিম্ন নিচের তলায় কারা ছিল? ভূমিদাস এবং কৃষকরা। সামন্ত প্রভুরা দুর্গ নির্মাণ করতেন এবং লৌহবর্ম পরিহিত বীর নাইটরা তাদের হয়ে যুদ্ধ করতেন। সামন্ত প্রভুরা তাদের খামারে ভূমিদাস ও সাপদের খাটাতেন উৎপাদনের উদ্দেশ্যে। শুধু চাষবাস নয়, বাণিজ্যও হতো, আর সেই বাণিজ্যের সূত্র ধরে গড়ে উঠেছিল বিভিন্ন নগর। খ্রিস্টীয় 12শ শতকে ইউরোপীয় সামন্ততন্ত্রের চরম পর্যায়ে পৌঁছায় এবং তার পরবর্তী সময়ে ধীরে ধীরে তা ভেঙেও পড়ে। ঠিক আছে। আচ্ছা, এটা অনেক সময় আসে দেখো, দক্ষিণ ভারতে মন্দিরকে কেন্দ্র করে কেন লোকালয় গড়ে উঠত? দক্ষিণ ভারতে মন্দিরকে কেন্দ্র করে লোকালয় গড়ে উঠত কারণ মন্দিরের সঙ্গে যুক্ত ব্যক্তিরা, যেমন পুরোহিত, রাঁধুনি, মালাকার, গায়ক, নর্তক, নর্তকী প্রমুখ সবাই মন্দির চত্বরেই বসবাস করত। তারপরটা হচ্ছে, মন্দিরের নির্মাণ শিল্পী, ভাস্কর, এমনকি পুণ্যার্থীরাও মন্দিরের কাছাকাছি বসবাস করত। তারপরে দক্ষিণ ভারতে যেহেতু রাজা ও ব্যবসায়ীরা মন্দির কর্তৃপক্ষকে নিষ্কর জমি প্রদান করতেন, তাই জমি থেকে প্রাপ্ত ফসল মন্দিরের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জীবনযাপনের জন্য ব্যয় করা হতো। ঠিক আছে, এই জন্যই মন্দিরকে ঘিরেই তাদের লোকালয় গড়ে উঠেছিল। আচ্ছা, পরেরটা আমরা যাই। এটা দেখো, অনেক সময় আছে, ব্রহ্মদীয় ব্যবস্থা বলতে কি বোঝায়? দক্ষিণ ভারতের রাজাদের অনেক স্থানীয় সামন্ত ও ব্রাহ্মণদের সঙ্গে ক্ষমতা ভাগ করে নিতেন। অনেক সময় রাজা ব্রাহ্মণদের জমি দান করতেন। ব্রাহ্মণরা অনাবাদী জমি ও জঙ্গল পরিষ্কার করে নতুন জনবসতি তৈরি করতেন। রাজা ব্রাহ্মণদের যে জমি দিতেন তার জন্য ব্রাহ্মণদের কর দিতে হতো না। রাজার জমিদানের এই ব্যবস্থাকে কি বলা হতো? ব্রহ্মদেয় ব্যবস্থা। এটা দেখো, এটা পাল ও সেন যুগে বাংলার প্রধান প্রধান ফসল উৎপন্ন ফসল কী কী ছিল? সে ফসলগুলি কোন কোনটি এখনও চাষ করা হয়? তোমার এ যুগে বাংলার প্রধান ফসল ছিল ধান, তাই বাঙালিদের প্রধান খাদ্য ছিল ভাত। এ যুগে প্রচুর সর্ষের চাষ হতো। বাঙালিরা খাওয়া, গায়ে মাখা সহ বিভিন্ন কাজে সর্ষের তেল ব্যবহার করতো। বিভিন্ন ধরনের শাকসবজি, বেগুন, লাউ, কুমড়ো, ঝিঙে, কচু, কাঁকরোল গ্রাম বাংলার ঘরে ঘরে উৎপন্ন হতো। তাছাড়া উৎপন্ন হতো পাট, কার্পাস, পান, সুপারি, এলাচ, মহুয়া, আখ এবং বিভিন্ন ধরনের ফল, যেমন আম, জাম, কাঁঠাল, কলা, ডুমুর, ডালিম, নারকেল, খেজুর, তাল প্রচুর পরিমাণে বাংলা উৎপন্ন হতো। পাল সেন যুগে বাংলায় যেসব ফসলের চাষ হতো সেসব ফসল এখনও চাষ করা হয়। বর্তমানে চাষের প্রধান
প্রধান ফসলগুলি হলো ধান, সর্ষে, ডাল, পাট, বেগুন, লাউ, কুমড়ো, ঝিঙে, কচু, কাঁকরোল, আখ প্রভৃতি। ঠিক আছে, এটা দেখো আসে চক্রপাণি দত্ত বিখ্যাত কেন? তিনি ছিলেন পাল যুগের একজন বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী। তার জন্ম বীরভূম জেলায় হয়েছিল। তিনি প্রাচীন ভারতে বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী চরক ও সুশ্রুতের রচনার ওপর টিকা লিখেছিলেন। তিনি চিকিৎসা বিষয়ে বিখ্যাত গ্রন্থ চিকিৎসা সংগ্রহ রচনা করেছিলেন। তাছাড়া ঔষধের উপাদান ভেষজ গাছড়া নিয়েও তিনি বই লিখেছিলেন, সেজন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। বৌদ্ধ ধর্মে তোমার নির্বাণ বলতে কি বোঝায়? বৌদ্ধ ধর্মের একটি মতবাদ হলো নির্বাণ। নির্বাণ শব্দের অর্থ হলো মোক্ষ বা মুক্তি। এই ধর্মে তোমার নির্বাণ লাভ করলে মানুষের বারবার জন্মগ্রহণ করতে হয় না। নির্বাণ বলতে বোঝায় মানুষের এমন এক অবস্থায় যেখানে তোমার সুখ, দুঃখ, কামনা বাসনা, জরা ব্যাধি, মৃত্যু প্রভৃতির ঊর্ধ্বে অন্তত সুখ শান্তি লাভ করা যায়। তারপরটা দেখো, এটা সিদ্ধাচার্য কারা? পাল যুগে মহাযান বৌদ্ধ মতের পাশাপাশি বজ্রযান বৌদ্ধ মত বিকশিত হয়। এই বজ্রযান মতের নেতাদের বলা হতো সিদ্ধাচার্য। পাল যুগের শেষ দিকে বৌদ্ধ সিদ্ধাচার্যরা স্থানীয় ভাষার চর্যাপদ রচনা শুরু করেছিলেন। খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকের মধ্যে লেখা চর্যাপদগুলি থেকে তৎকালীন বাংলার পরিবেশ এবং মানুষের দৈনন্দিন জীবনযাপনের পরিচয় পাওয়া যায়। বলা যায় সিদ্ধাচার্যদের হাত ধরেই আদি বাংলা ভাষা বিকশিত হয়েছিল। লুইপাদ, সরাপাদ, কানুপাদ, হুসুকুপাদ প্রমুখ ছিলেন সেই যুগের কয়েকজন বিখ্যাত সিদ্ধাচার্য। চর্যাপদ বলতে কি বোঝায়? কে চর্যাপদের পুঁথি উদ্ধার করেছিলেন আর চর্যাপদের রচয়িতা কারা? খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকের মধ্যে তোমার বৌদ্ধ সিদ্ধাচার্যরা যে কবিতা ও গান রচনা করেছিলেন সেগুলিকে বলা হতো চর্যাপদ। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার বা আবিষ্কার করেছিলেন। আর চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সিদ্ধাচার্যরা। বৌদ্ধ সিদ্ধাচার্যদের মধ্যে উল্লেখযোগ্য যারা ছিলেন তারা হচ্ছেন লুইপাদ, সরাপাদ, কানুপাদ, হুসুকুপাদ প্রমুখ। ঠিক আছে, আজকে স্টুডেন্টস আমি এই পর্যন্তই রাখছি, কারণ ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে। পরের দিন আমি আরও নেক্সট প্রশ্ন নিয়েই এই চ্যাপ্টার থেকে নিয়ে আসব। ঠিক আছে, ততক্ষণ এগুলো তোমরা করো, ভালো থেকো।